আজকে আলোচনা করব এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 এসি 76 পেজ নাম্বার। ঠিক আছে, ভূগোলের প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে ভূগোলে 35কে 35 নাম্বার তোলার, সেই জন্য টেস্ট পেপার প্র্যাকটিস। চলো শুরু করি। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। নেক্সট, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল আবদ্ধ হয়ে যায়, সেই জলকে বলা হয় সহজাত জল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত। ভারতের একটি কাস্ট অঞ্চল হচ্ছে পাঁচমারি। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদীনকশা সৃষ্টি হয়, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, রেড ডাটা বুক। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ভোপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক হলো নাইট্রোজেন। তারপর ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিপাত হচ্ছে হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয়, সেটা বলা হয় উদ্যান কৃষি। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেটা হচ্ছে তৃতীয়। ভারতের কার্পাস প্রথম শিল্প যেটা হচ্ছে বয়ন শিল্প, সেটা হচ্ছে ঘুষুড়িতে। ভারতের নীল বিপ্লব উৎপাদিতের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে মাছ। বয়সলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে নোট নারী সংখ্যা বা পুরুষ সংখ্যা ইন্টু 1000। সোনালী পোশাকের কর্মীরা নিযুক্ত, সেটা হচ্ছে পরামর্শদান। কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে সেটা হচ্ছে মহানগর। ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান গ্যাস, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি। ছত্তিশগড়ের লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হচ্ছে দাল্লি রাজহারা। সুয়েজ খাল যুক্ত করেছে, সেটা হচ্ছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। আমরা দেখে নিই এবারে এসএকিউ প্রশ্নোত্তর। প্রশ্ন হলো অন্ধ উপত্যকা কাকে বলে? উত্তর দেখে নাও। অন্ধ উপত্যকা হচ্ছে কাস্ট অঞ্চলে নদীর জল শৃঙ্খল, সোয়ালহোল প্রভৃতির মধ্য দিয়ে ভূগর্ভে চলে যায়, যার ফলে নদী সেখানে এসে তার প্রবাহ হারিয়ে ফেলে, তাকে বলা হয় অন্ধ উপত্যকা। পরের প্রশ্ন, সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? উত্তরটা লিখে দিয়েছি দেখো। উচ্চ জোয়ারের ঊর্ধ্বসীমা থেকে উপকূল রেখা পর্যন্ত অংশটা পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? এই সংজ্ঞাটা অলরেডি আমি আগের ক্লাসে দিয়েছি। আগের যে পেজ এসি 27 সেখানে তোমরা পেয়ে যাবে, সেই আগের পেজের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, দেখে নেবে। পেডিমেন্ট কীভাবে গঠিত হয়, এটাও তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে আগের পেজে। ঠিক আছে, তারপর হচ্ছে গতিময় পুনর্জীবন লাভ বলতে কি বোঝো? গতিময় পুনর্জীবন লাভটা আমি বলে দিই, মানে ইংলিশে হচ্ছে ডাইনামিক রেজুভেনেশন। মহীভাবক বা গিরিজনী আলোড়নের ফলে হেলে থাকে বা বেঁকে উত্থিত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে এবং নদীর যে গতিপথের ঢাল বেড়ে যায়, যার ফলে নদী আবার নতুন করে নিম্নক্ষয় করে, সেটাকে বলা হচ্ছে গতিময় পুনর্জীবন লাভ। ঠিক আছে, পরে আসছি হিউমিফিকেশন কাকে বলা হয়? হিউমিফিকেশন হচ্ছে হিউমাস মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হচ্ছে যে মাটির মধ্যে জল থাকে কিন্তু উচ্চ লবণের ঘনত্বের কারণে বা তরল অবস্থায় জলের অভাব বা দুর্বল বায়ু চলাচলের কারণে উদ্ভিদের কাছে পৌঁছায় না। এই অবস্থাগুলি লবণাক্ত জলাভূমি বা ঠান্ডা মরুভূমি এবং জলাভূমি মাটিতে যথাযথভাবে ঘটে, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। হয়েছে, তারপর দেখো জলবায়ুর পরিবর্তনের দুটি নির্দেশন উল্লেখ করো। দেখো, জলবায়ু পরিবর্তনের অনেক নির্দেশন রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এবং তারপর রয়েছে তুষার বা বরফের দীর্ঘমেয়াদী ব্যাপক হ্রাস। এগুলো হচ্ছে দুটো নিদর্শন। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? দেখো, শুষ্ক বিন্দু বসতি হচ্ছে নদী অববাহিকার নিচু অঞ্চলে যা সহজে জলমগ্ন হয়, যে অঞ্চলে বন্যার কবল থেকে বাঁচতে মানুষ অপেক্ষাকৃত উঁচু শুষ্ক স্থানে বসতি বা স্থাপন করে, সেটাকে বলা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। সুন্দরবন অঞ্চলে নদীর পার্শ্বস্থ স্থানে এ ধরনের বসতি চোখে পড়ে। তারপরের প্রশ্ন দেখো, অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো? এটা মনে রাখবে, যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে সেটাকে বলা হয় অতি জনাকীর্ণতা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? দেখো, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞাটা দেখে নাও। কোনো এলাকায়
প্রাকৃতিক ও আঞ্চলিক সমস্যা সমাধানের ও উন্নয়নের লক্ষ্যে যে অঞ্চল নির্মাণ করা হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে। পরের প্রশ্ন রয়েছে উন্নয়ন কাকে বলে? কোনো এলাকায় মানুষের দেখো আর্থিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নয়ন ও পরিবেশের উন্নতি সাধনকে বলা হয় উন্নয়ন। পরের প্রশ্ন রয়েছে তা উন্নয়নের পরে পৃথিবীর দীর্ঘতম রেলপথ নাম লেখো। এটা হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ঠিক আছে। পরের প্রশ্ন আইসোডাপেন কি? আইসোডাপেন দেখো কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মিলিত মোট পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় ওয়েবারের মতে তাকে বলা হয় আইসোডাপেন। ঠিক আছে। পরের প্রশ্ন দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। দেখো দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হলো, দেখো এখানে রয়েছে বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড ভদ্রাবতী, বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট, এই দুটো হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। পরের প্রশ্ন দেখো বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? ক্ষেত্রীয় সংরক্ষণ মানে হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। কোনো বিরল ও বিপন্ন জীবেদের নিজস্ব বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে কোনো চিড়িয়াখানা, উদ্যান বা জিনকে সংরক্ষণ করা হলে তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ, যেমন পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা। প্রশ্ন দেখো অন্তর্ধৃতি সীমানা কাকে বলা হয়? অন্তর্ধৃতি সীমানা মানে হচ্ছে একই জিনিস, অক্লুডেড সীমান্ত। উত্তর নাতিনীয় ঘূর্ণিপাতের পঞ্চম পর্যায়ে শীতল সীমান্ত দ্রুত অগ্রসর হয় এবং উষ্ণ সীমান্তকে অতিক্রম করে ধরে ফেলে। এই ঘটনাকে অক্লুশন এবং সীমান্তকে অক্লুডেড সীমান্ত বা অন্তর্ধৃতি সীমান্ত বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন এল নিনো বলতে কী বোঝো? ঠিক আছে। এল নিনো দেখো বইটাতে রয়েছে। এল নিনো কথার অর্থ দুরন্ত বালক। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল ভাগের ডিসেম্বর জানুয়ারি মাসে যে উষ্ণ স্রোতের সৃষ্টি হয় যার ফলে উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় তাকে বলা হয় এল নিনো। পরের প্রশ্ন দেখো 2023 সালে সিকিমে বন্যার কারণ কী ছিল? এই বন্যার কারণ ছিল অস্বাভাবিক বৃষ্টিপাত। ঠিক আছে, বা মেঘ ভাঙা বৃষ্টিপাত। প্রশ্ন ব্যাপক কৃষি কাকে বলে? ব্যাপক কৃষির সংজ্ঞাটা দেখো এখানে রয়েছে। যে সমস্ত স্থানে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি সেই উন্নত পরিকাঠামো নির্ভর করে যে বিপুল পরিমাণ ফসল উৎপাদন করা হয় তাকে ব্যাপক কৃষি বলা হয়। পরে দেখো শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। দেখো শস্য সমন্বয় কাকে বলা হয়? এখানে দেখো কোনো অঞ্চলে একটি বিশেষ শস্য কতটুকু স্থান দখল করে আছে তা শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমি শ্রেণীবিভাগ করার যে গাণিতিক পদ্ধতি তাকে বলা হয় শস্য সমন্বয়। ঠিক আছে, হয়ে গেল। এবং লাস্ট প্রশ্ন ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। এটা খুব সহজ প্রশ্ন, তাদেরকে তোমাদেরকে দিলাম, তোমরা কমেন্ট করে জানাও প্রশ্নের উত্তর। আর পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো। আগের পেজের ভিডিও যারা দেখোনি ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা দেখে নাও। থ্যাংক ইউ।